আছে। আসসালামু আলাইকুম, আজকের লাইভ ক্লাসে স্বাগতম। আমি মোহাম্মদ জাকিরুল ইসলাম, প্রভাষক রসায়ন, সৈয়দপুর সরকারি কারিগরি কলেজ নীলফামারী থেকে তোমাদের সঙ্গে যুক্ত হচ্ছি। আমরা একটু দেখে নেই যে আসলে আমরা লাইভে আসছি কিনা। তোমরা একটু আমাকে দেখতে পাচ্ছ কিনা বা শুনতে পাচ্ছ কিনা কমেন্টের মাধ্যমে জানাই দাও। আচ্ছা, তুমি পাচ্ছি কিনা কমেন্ট করছে? কমেন্ট ওকে, একটু দেখতে আমারটা আসুন। আচ্ছা, শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে এই মুহূর্তে যারা আমার সঙ্গে লাইভে আছো সবাইকে স্বাগত জানিয়ে আমি আজকের বক্তব্য, আজকের লেকচার শুরু করছি। আজকে রসায়ন প্রথম পত্রের ৪র্থ অধ্যায়ের যে এর আগে যে টপিকগুলো করছি তারপরে টপিকগুলো আজকে পড়ানো হবে। আচ্ছা, আজকে তোমাদের সঙ্গে সর্বপ্রথম আজকে আমি গত দিন যেগুলো করেছিলাম তার একটু রিপিট করব। আচ্ছা, তো আমরা গত ক্লাসে আসলে লাশ আতিলিয়ার নীতি পড়ছিলাম, ভর ক্রিয়া সূত্র পড়ছিলাম, হ্যাঁ এইগুলো। আচ্ছা, আরিয়া তার বলেছো স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, মাহফুজ আহমেদ ওয়ালাইকুম আসসালাম। বাবুল জান্নাত, অলরাইট স্যার, ওকে, থ্যাংক ইউ। আমরা শুরু করি। তোমরা এই মুহূর্তে আমাকে যারা যারা দেখতেছো, কারা কোন কলেজ থেকে দেখতেছো তোমরা একটু কমেন্টে জানাই দাও। আচ্ছা, আমরা শুরু করি। আচ্ছা, আজকের বিষয় হচ্ছে যে আজকে আমি তোমাদের যে বিষয়গুলো জানাবো সেটি হচ্ছে কেপি, কেসি বা সাম্যাঙ্ক, এগুলো সম্পর্কে। আচ্ছা, গত ক্লাসে আমরা শিখছিলাম যে ভর ক্রিয়া সূত্রটা কি, ভর ক্রিয়া সূত্র আমরা শিখছিলাম এবং আংশিক চাপে মানে মোলার ঘনমাত্রায় সাম্যাঙ্ক কেসি এটি সম্পর্কে আমরা জানছিলাম। আচ্ছা, একটু আজকে আরেকটু বলে নেই যে ভরক্রিয়ার সূত্রটি কি। ভরক্রিয়ার সূত্রটি হলো যে স্থির তাপমাত্রায় নির্দিষ্ট তাপমাত্রায় কোনো বিক্রিয়ার হার বিক্রিয়ক সমূহের সক্রিয় ভরের সমানুপাতিক। এটি হলো ভরক্রিয়ার সূত্র। আচ্ছা, এখন হচ্ছে আমরা গত ক্লাসে এই ভরক্রিয়ার সূত্র এগুলো আমরা দেখেছিলাম। আচ্ছা, তো আজকে আমি জাস্ট একটু প্রথম এই কেসি থেকে শুরু করব। আচ্ছা, আমরা গতদিন কেসি এর রাশিমালা অর্থাৎ মোলার ঘনমাত্রায় সাম্যাঙ্ক কেসি এর রাশিমালা নির্ণয়টা দেখছিলাম। তো এটা ছিল এরকম, একটা যদি সাধারণ একটা যদি বিক্রিয়া হয়, ধরো এ এ প্লাস বি বি বিক্রিয়া করে এল মোল এল এম মোল এম উৎপন্ন করে, তাহলে এই বিক্রিয়ার জন্য ভরক্রিয়ার সূত্রটি ছিল কেসি সমান এল, অর্থাৎ উৎপাদের ঘনমাত্রা সমূহের গুণফল ভাগ হলো বিক্রিয়ক সমূহের বি বি ঘনমাত্রার গুণফল। এটি ছিল মোলার ঘনমাত্রার সাম্যাঙ্ক কেসি এর রাশিমালা। তো এখন হচ্ছে যে আমরা আজকে পড়ব যে আংশিক চাপে সাম্যাঙ্ক এর রাশিমালা পড়ব। আংশিক চাপে সাম্যাঙ্ক রাশিমালা, আংশিক চাপে সাম্যাঙ্ক এর রাশিমালাটা আজকে আমরা দেখব। আচ্ছা দেখো, আজকে পড়া হচ্ছে আংশিক চাপে সাম্যাঙ্ক কেসি কেপি। আচ্ছা, এটা দেখবো। আচ্ছা, এই আংশিক চাপের সাম্যাঙ্ক এটা রাশিমালা বের করা, আমরা এটাকে দেখব যে আমরা যদি, আমি বলছিলাম যে সক্রিয় ভর বলতে মোলার ঘনমাত্রা এবং আংশিক চাপকে বোঝানো হয়।
আচ্ছা, এখন হচ্ছে যে এই যে আংশিক চাপের সাম্যাঙ্ক হয় যদি একটি রাসায়নিক বিক্রিয়া গ্যাসীয় হয়, বিক্রিয়কগুলো গ্যাসীয় হয়, উৎপাদগুলো গ্যাসীয় হয়, তাহলে তাদের ক্ষেত্রে আংশিক চাপের সাম্যাঙ্ক হয়। আর যদি একটা রাসায়নিক বিক্রিয়া তরল হয় তাদের ক্ষেত্রে মোলার ঘনমাত্রার সাম্যাঙ্ক কেসি হয়ে থাকে। আচ্ছা, একটু বলছো যে স্যার বোর্ডের লেখা ক্লিয়ার বোঝা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা যাই হোক, আমরা ট্রাই করতেছি আরো লেখা বোঝা যাওয়ার জন্য। হ্যাঁ, এখন সম্ভবত বুঝতে পারছো। আচ্ছা, আংশিক চাপের সাম্যাঙ্ক কে পি। আচ্ছা, এর জন্য একটা রাসায়নিক বিক্রিয়া আমরা চিন্তা করি। মনে করো এ একটা গ্যাসীয় বিক্রিয়া এ প্লাস বি বিক্রিয়া করে সি প্লাস ডি উৎপন্ন করে, এটা একটি গ্যাসীয় বিক্রিয়া। আচ্ছা, এ প্লাস বি বিক্রিয়া করে সি প্লাস ডি উৎপন্ন করে, এটি একটি গ্যাসীয় বিক্রিয়া। তো এর ক্ষেত্রে আংশিক চাপের সাম্যাঙ্কটা কি হতে পারে, কি হবে? আচ্ছা, এখানে দেখো যে আমরা ভরক্রিয়া সূত্র অনুসারে জানি যে সম্মুখ বিক্রিয়ার হার আর এর সম্মুখ বিক্রিয়ার হার এই বিক্রিয়কগুলোর ঘনমাত্রার সমানুপাতিক। তাহলে আমরা যেহেতু আংশিক চাপ, এখানে আমরা চাপ ব্যবহার করবো আংশিক চাপ, তো আমাদের আংশিক চাপকে যদি আমরা পি এর আংশিক চাপ পি এ এবং বি এর আংশিক চাপ পিবি দ্বারা প্রকাশ করি, তাহলে এই সম্মুখ বিক্রিয়াটার জন্য আমরা আর এর সম্মুখ বিক্রিয়ার হার প্রপোর্শনাল টু পি এ পিবি, অর্থাৎ তাদের আংশিক চাপ অর্থাৎ তাদের সক্রিয় ভরের সমানুপাতিক। আচ্ছা, বা এখানে লক্ষ্য করো আর এর আমরা যদি একটা সমানুপাতিক ধ্রুবকটাকে উঠাই দিই, একটা কে নিয়ে আসবো, কে ওয়ান পি এ পিবি, এটা লিখতে পারি। ঠিক অনুরূপভাবে আমরা যদি এই যে ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন এটার কথা যদি চিন্তা করি, তাহলে আর বি সমান, অর্থাৎ এই আর বি ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনের হার, বিক্রিয়ার হার সমানুপাতিক হবে। আমরা একটা কে টু ধ্রুবক নিলাম, একবারে লিখলাম পি সি এবং পি ডি, পিসি এবং পিডি। আচ্ছা, এখন দেখো আমরা জানি একটা রাসায়নিক বিক্রিয়ার সাম্যাবস্থায় সম্মুখ বিক্রিয়ার হার এবং পশ্চাৎ বিক্রিয়ার হার সমান। তো সেই অবস্থায় আমরা একটু লিখব যে আর এ সমান আর বি হবে। ওকে, তো এখানে দেখো আর এর মানটা কে ওয়ান পি এ পিবি সমান কে টু পিসি পিবি হবে। ওকে, আচ্ছা এখন দেখো বা এখানে কে ওয়ান বাই কে টু সমান পিসি পিডি পিএ পিবি হবে। আচ্ছা, এখন দেখো যে আমরা জানি যে কোনো ধ্রুবক, এই ধ্রুবকের গুণফল বা ধ্রুবকের ভাগফল এগুলো সবসময় ধ্রুবক থাকে। আচ্ছা, এখন হচ্ছে এখানে দেখো যে এই দুটার অনুপাত একটা ধ্রুব সংখ্যা, তো আমরা এই ধ্রুব সংখ্যাটাকে একটা ধ্রুব সংখ্যা লিখব, এ পি দ্বারা প্রকাশ করব, সমান পিসি পিডি পিএ পিবি। আচ্ছা, অনেকে বলছো যে সাউন্ডের প্রবলেম, আসলে এই রুমে একটু ইকো প্রবলেম। আচ্ছা, তারপরেও চেষ্টা করছি। আচ্ছা, এখানে দেখো আচ্ছা এখানে দেখো যে এই যে কেপি অর্থাৎ একটা বিক্রিয়া উৎপাদ সমূহের আংশিক চাপের গুণফল এবং বিক্রিয়ক সমূহের আংশিক চাপের গুণফলের অনুপাত, এটাকে যে দ্বারা প্রকাশ করা হয় সেটি হলো কেপি। ওকে, আচ্ছা এখন হচ্ছে যে অর্থাৎ একটা রাসায়নিক বিক্রিয়ায় উৎপাদ সমূহের আংশিক চাপ এবং বিক্রিয়ক সমূহের আংশিক চাপের অনুপাত একটা ধ্রুব সংখ্যা, এই ধ্রুব সংখ্যাটি হলো
কে পি, অর্থাৎ এটি হলো আংশিক চাপের সাম্যাঙ্ক। আচ্ছা, এখন হচ্ছে আমরা দেখব যে এই কেপি এবং কেসি এর মধ্যে একটা সম্পর্ক আছে, রিলেশন আছে। তো এই রিলেশনটাকে কিভাবে করা যায়, অর্থাৎ কেপি এবং কেসির মধ্যে সম্পর্ক আমরা দেখব। আচ্ছা, একটু লক্ষ্য করো যে আমাদের এবারকার টপিক হবে কেপি ও কেসির মধ্যে সম্পর্ক। আচ্ছা, এখানে কেপি ও কেসি এর মধ্যে সম্পর্ক। আচ্ছা আচ্ছা, এখন কি সাউন্ড ক্লিয়ার হচ্ছে? আচ্ছা, লেখা আচ্ছা, আমি তো অনেকে বলছে লেখা বোঝা যাচ্ছে না, বাট আমার এই মোবাইলে আমি দেখতে পাচ্ছি, আমি লেখা ক্লিয়ার দেখতে পাচ্ছি। তোমরা বলতেছো, অনেকে বলছো লেখা ক্লিয়ার না, কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি যে ক্লিয়ার দেখা যাচ্ছে। আচ্ছা, যাই হোক, তারপরও আচ্ছা শোনো, অনেকের হয়তো বা নেটে কানেকশন যদি স্লো থাকে তাহলে তোমাদের ক্ষেত্রে এই লেখাগুলো ক্লিয়ার নাও দেখা যেতে পারে, এটা একটু প্রবলেম হতে পারে। যাদের নেট কানেকশনটা স্ট্রং থাকবে তাদের সঙ্গে ক্লিয়ার হবে, আমার ক্ষেত্রে এটা ক্লিয়ার দেখা যাচ্ছে। আচ্ছা, যাই হোক, আচ্ছা এখন লক্ষ্য করো, আমরা এবার দেখব কেপি এবং কেসির মধ্যে সম্পর্ক। আচ্ছা আচ্ছা, এখন হচ্ছে এই কেপি এবং কেসি অর্থাৎ মোলার ঘনমাত্রায় সাম্যাঙ্ক এবং আংশিক চাপের সাম্যাঙ্ক, এদের মধ্যে একটা সম্পর্ক আছে। তো আমরা দেখবো এই সম্পর্কটা আমরা কিভাবে করতে পারি, উই ক্যান রিলেট উইথ দিস। আচ্ছা, এখানে এর জন্য আমরা একটু সাধারণ যদি বিক্রিয়া চিন্তা করি, এর জন্য একটু সাধারণ বিক্রিয়া চিন্তা করো যে এ মোল এ প্লাস বি মোল বি, এবং এটা বিক্রিয়া করে এল মোল এল, এম মোল এম, সব গ্যাসীয় মনে করো, উৎপন্ন করে। আচ্ছা, ধরো এইগুলো বিক্রিয়া করে এই উৎপাদগুলো তৈরি করে। আচ্ছা, এর ক্ষেত্রে কেপি এবং কেসির মধ্যে আমরা সম্পর্ক প্রতিষ্ঠা করব। আচ্ছা, এখন লক্ষ্য করো, এই বিক্রিয়াটা আমরা একটা গ্যাসীয় বিক্রিয়া লিখলাম। তো আমাদের যদি এই বিক্রিয়াটা গ্যাসীয় না হয় তাহলে এর জন্য আমরা মোলার ঘনমাত্রায় কেসি নির্ণয় করতে পারবো। তো এর জন্য আমরা সর্বপ্রথম এই কেসি রাশিমালাটা দেখব যে এই বিক্রিয়ার জন্য কেসি মোলার ঘনমাত্রায় সাম্যাঙ্ক কেসি আমরা সমান লিখতে পারবো যে দেখো এই এল এর উপর এল এর ঘনমাত্রা ইন্টু এম এর ঘনমাত্রা, এ এর ঘনমাত্রা, বি এর ঘনমাত্রা বি, এটা আমরা লিখতে পারি। আচ্ছা, এই জিনিসটাকে আবার আমরা এইভাবে লিখতে পারি যে এল এর ঘনমাত্রা আমরা সি দ্বারা প্রকাশ করলে, এই দেখো এই জিনিসটাকে ঘনমাত্রাকে যদি আমরা সি দ্বারা প্রকাশ করি, এটা খুলে দেবো, তাহলে এইভাবে লেখা যায়। আর সি এম এর উপর এম পাওয়ার এভাবে লেখা যায়। আর এটার ক্ষেত্রে আমরা সি এর উপর এ পাওয়ার, সি বির উপর বি পাওয়ার আমরা এইভাবে লিখতে পারি। অর্থাৎ এই বিক্রিয়ার জন্য কেসি আমরা এইভাবে লিখতে পারি। ওকে, আচ্ছা এখন লক্ষ্য করো, এই বিক্রিয়ার জন্য আংশিক চাপের সাম্যাঙ্ক যদি আমরা দেখি, একটু আগে যেটা দেখলাম কে পি সমান, আচ্ছা কে পি সমান কি হবে, উৎপাদগুলোর আংশিক চাপের গুণফল ভাগ বিক্রিয়ক সমূহের আংশিক চাপের গুণফল। আচ্ছা, উৎপাদ সমূহের আংশিক চাপ দেখো তো, এখানে এল এল এর আংশিক চাপ পি এল যদি হয়, আর এখানে দেখো যে মোট সংখ্যা যেগুলো থাকবে এই মোট সংখ্যাগুলো এখানে পাওয়ার হয়ে যাবে। তো এল পি এম এর উপর এম পাওয়ার, আর এখানে পি এর উপর এ পাওয়ার, বির উপর বি পাওয়ার হবে, তাই কিনা দেখো তো, আমরা একটু আগে যেটা দেখছিলাম এটি। আচ্ছা, এখন দেখো আমরা এটা হচ্ছে মোলার ঘনমাত্রার সাম্যাঙ্ক, এটা আংশিক চাপের সাম্যাঙ্ক, এই দুটি বিষয়। এখন হচ্ছে আমরা আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ থেকে আমরা জানি যে আদর্শ গ্যাসের
আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ তোমরা জানো যে পিভি সমান এনআরটি। এই সমীকরণটা হয় পিভি সমান এনআরটি, সেটা আমরা জানি। এখন দেখো এই সমীকরণটাকে যদি আমরা রিয়ালাইজ করি তাহলে আমরা এখান থেকে পি সমান এন বাই ভি আর টি লিখতে পারি। আচ্ছা এখন লক্ষ্য করো এই যে এন বাই ভি আমরা জানি কোনো পদার্থের মোল সংখ্যাকে আয়তন দ্বারা ভাগ করলে আমরা তার ঘনমাত্রা পেয়ে থাকি। আচ্ছা তাহলে এন বাই ভি এটাকে আমরা ঘনমাত্রা লিখতে পারি। ওকে, আর এখানে আমরা লিখতে পারি এর সমান সিআরটি। আচ্ছা এটাকে যদি আমরা সি বলি আর টি, দেখো তো তাহলে কি হলো, আমরা জানি পি সমান সিআরটি। এখন হচ্ছে এই চাপের মানটাকে যদি আমরা এই সমীকরণটাতে চাপের মান পি মানটাকে বসাই তাহলে দেখো কি হয়। আচ্ছা আমি একটু এদিকে লিখবো, এইটাকে দেখো এই সমীকরণের মধ্যে পির জায়গায় যদি আমরা সিআরটি বসাই তাহলে এখানে দেখো কেপি সমান এই জায়গাগুলোতে সিআরটি এল সিআরটি এম এম সিআরটি এল এ এ সিআরটি বি বি এটা দেখা যায়। আচ্ছা দেখো তো দেখা যাচ্ছে কিনা একটু। ওকে হ্যাঁ আচ্ছা আর এখান থেকে দেখো যদি আমরা এখানে এইভাবে লিখি যে এইখানে দেখো সি এন এল সি এম এম, আমরা এইগুলোকে এই যে যেগুলোতে ঘনমাত্রা সি আছে এগুলোকে আলাদা করে নিলাম, আর এখানে সি এর পরে সি বির উপর বি এগুলোকে আলাদা করে নিলাম, আর এই পাশে দেখো আর টি এটার পরে পাওয়ার আর টি এম পাওয়ার আর টি এ পাওয়ার আর টি বি পাওয়ার। আচ্ছা তোমরা বলতে পারো যে স্যার এখানে এই যে এখানে এল ছিল এম ছিল বাট এগুলোতে এল এম এ বি দিলাম না কেন? আসলে আর এবং টি এগুলো কোনো বিক্রিয়কগুলোর উপর নির্ভর করে না, এগুলো নির্দিষ্ট মান ফিক্সড মান, কিন্তু এইগুলোর উপর যে উপরে যে সূচকগুলো থাকে তাদের উপর নির্ভর করে, যার কারণে আমরা এখানে আরটিএল এর উপরে আরটিএল এর উপরে এগুলো ব্যবহার করলাম। বুঝা গেছে? ওকে, কেমন দেখো এই জায়গায় এই জিনিসটা দেখো তো আমরা এটা সমান এই যে এই সমীকরণ থেকে কেসি সমান এটা লিখতে পারি, অর্থাৎ আমরা এই পুরো অংশটি সমান কেসি লিখতে পারি, তাই কিনা? আগের সমীকরণ থেকে আর আমরা এখান থেকে কেসি লিখব। এখন দেখো কেসি আর টি এর উপর দেখো তো এল প্লাস এ মাইনাস এ প্লাস বি, এই যে পাওয়ারগুলোকে আমরা যদি সূচকগুলোকে সামনে পাওয়ার হিসেবে নিয়ে নিই তাহলে এটা হয়। আচ্ছা আর কেসি আর টি, এখন দেখো এটা হচ্ছে উৎপাদনের মোল সংখ্যা, এটা হলো বিক্রিয়কের মোল সংখ্যা। আচ্ছা আচ্ছা একটু বড় করে লেখেন। আচ্ছা আচ্ছা ওকে, তুমি এই মুহূর্তে আচ্ছা আমি ট্রাই করতেছি। আচ্ছা একটু লক্ষ্য করো, তাহলে এখানে এটা হচ্ছে উৎপাদনের মোল সংখ্যা, এটা হচ্ছে বিক্রিয়কের মোল সংখ্যা। তাহলে এখানে উৎপাদনের মোল সংখ্যা এটাকে যদি আমরা m2 এটাকে m1 বলি তাহলে কেসি সমান আরটি ডেল্টা এম, অর্থাৎ এই কেপি এবং কেসির মধ্যে সম্পর্ক হলো কেপি সমান কেসি আর টু দি পাওয়ার ডেল্টা এম, কেপি সমান কেসি আর টু দি পাওয়ার ডেল্টা এম, এটি হলো এই এদের মধ্যে কেপি এবং কেসির মধ্যে সম্পর্ক। ওকে আচ্ছা বুঝা গেছে? আচ্ছা এখন দেখো আমরা একটা অঙ্ক করব, এই অঙ্কের মাধ্যমে এই জিনিসটাকে আরেকবার একটু বোঝার চেষ্টা করব। আচ্ছা একটা অঙ্ক দেখো হলো, সেই অঙ্কটা হচ্ছে এরকম
যে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, আচ্ছা এখন একটা দেখো যে 25 একটা অঙ্ক দেখাবো যে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় PCl5 এটা বিয়োজনের ফলে PCl3 প্লাস Cl2 এইটা যদি উৎপন্ন হয় তাপমাত্রায় এই বিক্রিয়ার Kp সমান 1.14 atm বিক্রিয়ার Kc নির্ণয় করো। আচ্ছা এখানে দেখো এটা আমাদের হলো একটা 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা একটা বিক্রিয়া বলা আছে যে এই বিক্রিয়াটা ধরো এখানে গ্যাসীয় এই বিক্রিয়ার Kc নির্ণয় করো। আচ্ছা তাহলে এখানে দেখো কেপির মান দেওয়া আছে, Kc নির্ণয় করতে হবে। তাহলে আমরা এই বিক্রিয়ার জন্য একটু আগে আমরা দেখলাম যে Kp সমান Kc R⁴ Δn এই সূত্র ব্যবহার করে এই অঙ্কটা আমরা করব। তাহলে এখানে দেখো অঙ্কটা আমরা জানি, আমরা এখন অঙ্ক করব যে আমরা জানি Kp সমান Kc R⁴ Δn, এটা আমরা জানি যে কোনো একটা রাসায়নিক বিক্রিয়ার জন্য Kp সমান Kc R⁴ Δn। এখন দেখো যে এখানে তাপমাত্রা এই বিক্রিয়ার টি এর মানটা হচ্ছে আমরা সবসময় পরম তাপমাত্রা ব্যবহার করব অর্থাৎ কেলভিন স্কেলে। এখানে 25 ডিগ্রি সেন্টিগ্রেড আছে, তাহলে টি সমান আমাদের হচ্ছে 25 প্লাস 298 কেলভিন। ওকে, এই বিক্রিয়ার কেপি এর মানটা দেখো দেওয়া আছে 0.14 atm, এটি দেওয়া আছে। তারপরে এই বিক্রিয়াতে আর এর মানটা আমরা কি ব্যবহার করব? আর সমান দেখো, আচ্ছা এখানে দেখো এই যে কেপির মানটা এটিএম এককে দেওয়া আছে, যদি বিক্রিয়ায় কোন একটি মান এটিএম এককে দেওয়া থাকে তাহলে আর এর মানটা লিটার অ্যাটমসফিয়ারিক এককে ব্যবহার করতে হয়। আর এর মান লিটার অ্যাটমসফিয়ারিক এককে ব্যবহার করতে হবে। আচ্ছা এখন দেখো যে এখানে আর এর মান হচ্ছে 0.0821 লিটার এটিএম পার কেলভিন পার মোল, এটা ব্যবহার করবো। কেসি সমান হয়। আচ্ছা তাহলে এবার দেখো এখান থেকে কেসি সমান, আচ্ছা এখানে ডেল্টা এন এর একটা বিষয় আছে না? আচ্ছা ডেল্টা এন সমান দেখো আমরা জানি যে n2 - n1। আচ্ছা n2 মানে উৎপাদের মোল সংখ্যা, উৎপাদ কয় মোল উৎপাদ আছে? এখানে 2 মোল উৎপাদ আছে, তো 2 আর বিক্রিয়ক আছে 1 মোল -1, তাহলে ডেল্টা n সমান আমরা পাচ্ছি 1। তাহলে এবার দেখো আমরা কেসি সমান কি পাবো? কেপি RT ডেল্টা n, কেপির মানটা দেখো তো কত? 0.14, আর এর মানটা 0.0821, 298 তার উপর 1। আচ্ছা এটা ক্যালকুলেশন করলে যে মানটা আসবে 5.51 গুণন 10⁻³ মোল পার লিটার। আচ্ছা এটি হলো এই বিক্রিয়াটার জন্য কেপি নির্ণয়। আচ্ছা এইভাবে আমরা কেপির মানটা নির্ণয় করতে পারবো। আচ্ছা একজন বলছো যে আর এর মান 0.0821, হ্যাঁ 0.0821 ঠিক আছে। এখানে 81 কেন ব্যবহার করবো? এটা ব্যবহার করবো এর কারণটা হচ্ছে এখানে দেখো এই মানটা এটিএম এককে কেপির মানটা দেওয়া আছে। যদি কোনো মান এটিএম এ দেওয়া থাকে তাহলে সব এককগুলো এটিএম এককে কনভার্ট করতে হবে। আচ্ছা এটা হ্যাঁ মিনহাজুল আবিদিন তুমি অ্যান্সারটি দিয়েছো, ঠিক দিয়েছো। আচ্ছা
তারপরে সিনথিয়া হক, তুমিও ঠিক উত্তর দিয়েছো। আচ্ছা, তরিদা রা, তুমি বলছো যে আর এর মান কোনটা হবে, আমি একটু আগে বললাম। আচ্ছা আচ্ছা ওকে, আচ্ছা ওকে, আচ্ছা এরপরে দেখো, যাই হোক আমরা কেপিএসসি এই বিষয়গুলো আমরা জানলাম। এখন আমি তোমাদেরকে যে বিষয়টা শেখাবো, একটু গুরুত্বপূর্ণ বিষয়, যে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে কেপি এবং কেসি রাশিমালা নির্ণয়। আচ্ছা এবার দেখো যে আমরা কিছু রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে কেপি এবং কেসি এর রাশিমালা নির্ণয় এগুলো দেখবো। আচ্ছা এবার লক্ষ্য করো যে এই প্রথম দেখো, আমি এই বিক্রিয়ার জন্য 1 নম্বর বিক্রিয়াটা হচ্ছে যে N2O4 ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড, এটা বিয়োজিত হলে 2NO2 নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি করে। হ্যাঁ, এই বিক্রিয়ার কেপি রাশিমালা নির্ণয়। বিক্রিয়ার কেপি এর রাশিমালা নির্ণয়। আচ্ছা দেখো, এই প্রথম বিক্রিয়ার জন্য কেপি এর রাশিমালা এটা কিভাবে নির্ণয় করবো আমি এটা তোমাদেরকে এবার দেখাবো। আচ্ছা আমরা যদি এই বিক্রিয়ার জন্য কেপি চিন্তা করি, দেখো কেপি সমান কি, উৎপাদ সমূহের আংশিক চাপ ভাগ হলো বিক্রিয়ক সমূহের আংশিক চাপ। তাহলে দেখো তো, আংশিক চাপ PNO2 স্কয়ার P ইনটু O4, অর্থাৎ উৎপাদের আংশিক চাপ ভাগ হলো বিক্রিয়কের আংশিক চাপ। এই সমীকরণটা ব্যবহার করে আমরা কেপির মান নির্ণয় করতে পারি। ওকে, এখন দেখো যদি আমরা এইগুলোর আংশিক চাপ আমাদের জানা না থাকে, তাহলে এখান থেকে কি আমরা কেপির মানটা নির্ণয় করতে পারবো? পারবো না। 1 নম্বর সমীকরণে যদি আমাদের আংশিক চাপের মানটা জানা না থাকে, তাহলে আমরা কেপির মান নির্ণয় করতে পারবো না। আচ্ছা, এখন যদি সেক্ষেত্রে এক্ষেত্রে যদি এই রাসায়নিক বিক্রিয়াটার বিয়োজন মাত্রা জানা থাকে, তো এই বিয়োজন মাত্রা থেকে আমরা এই কেপির মান নির্ণয় করতে পারবো। আচ্ছা, যদি কোনো বিক্রিয়ার আংশিক চাপ আমাদের জানা না থাকে, তাহলে ওই বিক্রিয়ার যদি বিয়োজন মাত্রা দেওয়া থাকে, ওই বিয়োজন মাত্রা থেকে আমরা তার আংশিক চাপ নির্ণয় করতে পারবো। আচ্ছা, তো মনে করি এটা সাম্যাবস্থায় আলফা মোল বিয়োজিত হয়। আলফা মোল, মনে করি সাম্যাবস্থায় এই নাইট্রোজেন ডাইঅক্সাইড আলফা মোল বিয়োজিত হয়, আলফা মোল বিয়োজিত হয়। তাহলে এখানে লক্ষ্য করো, আমরা যদি বিক্রিয়াটাকে এভাবে একটু দেখি যে N2O4 এটার যদি আলফা মোল বিয়োজিত হয় 2NO2। আচ্ছা, তো প্রাথমিক অবস্থায় দেখো, প্রাথমিক অবস্থায় আমরা জানি একটা রাসায়নিক বিক্রিয়ার উৎপাদের মোল সংখ্যা 0, বিক্রিয়কের মোল সংখ্যা সর্বোচ্চ। আচ্ছা, প্রাথমিক অবস্থায় দেখো এটা কয় মোল? 1 মোল। এটা প্রাথমিক অবস্থায় এটা 1 মোল আছে, এটা কোনো উৎপাদ তৈরি হয়নি, অর্থাৎ 0 মোল। তো সাম্যাবস্থায় এই নাইট্রোজেন ডাইঅক্সাইড যদি আলফা মোল বিয়োজিত হয়, তাহলে এখানে দেখো সাম্যাবস্থায় এটা আলফা মোল বিয়োজিত হয় মানে কি, এটা ভেঙে গেছে, কতটুকু অবশিষ্ট থাকবে? 1 মাইনাস আলফা মোল। আর এই যে আলফা মোল বিয়োজনের ফলে এখানে তৈরি হবে 2 আলফা মোল। ওকে, অর্থাৎ এখানে লক্ষ্য করো যে এটার 1 মোল থেকে আলফা মোল বিয়োজিত হলে দেখো এটা 1 মোল ভাঙলে 2 মোল তৈরি হয়, তাহলে এটার আলফা মোল বিয়োজনের ফলে 2 আলফা মোল উৎপন্ন হবে। ওকে, তাহলে সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা কত? সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা দেখো, আমরা এখন এটা করার জন্য আমরা সাম্যাবস্থায় এটা কত মোল আছে, মোট মোল সংখ্যা এটা আমরা নির্ণয় করব। আচ্ছা, মোট মোল সংখ্যা দেখো, সাম্যাবস্থায় এই যে উৎপাদ বিক্রিয়ক আছে এই পরিমাণ, উৎপাদ আছে এই পরিমাণ, তাহলে এদের যোগফল 1 মাইনাস আলফা প্লাস 2 আলফা, 1 প্লাস আলফা মোল, অর্থাৎ
সাম্যাবস্থায় এই বিক্রিয়াটা 1 প্লাস আলফা মোল অবশিষ্ট থাকে বা মোট মোল সংখ্যা এইটা থাকে। আচ্ছা এখন আছে যদি এই বিক্রিয়াটা যে চাপে সংঘটিত হয় তার যদি মোট চাপের মানটা পি হয়, আমরা যদি মোট চাপ পি মনে করি, মোট চাপ পি সমান পি, তাহলে আমরা এই বিক্রিয়কগুলোর আংশিক চাপ যদি বের করতে পারি, বিক্রিয়ক এবং উৎপাদের আংশিক চাপ বের করতে পারি, আর সেটা যদি 1 নম্বর সমীকরণে বসাই তাহলে সেখান থেকে আমরা কেপির মানটা নির্ণয় করতে পারবো। আচ্ছা এখন হচ্ছে যে এই যে আংশিক চাপ এখন নির্ণয় করার জন্য একটি সূত্র আছে, সেটি হলো যে আংশিক চাপ ধরো এই যে উৎপাদের আংশিক চাপ। আচ্ছা উৎপাদের আংশিক চাপ মনে করো NO2 এর আংশিক চাপ সমান সূত্রটা হলো মোল ভগ্নাংশ গুণন মোট চাপ। আচ্ছা কোন একটা বিক্রিয়ক বা উৎপাদের মোল আংশিক চাপ হবে মোল ভগ্নাংশ গুণন মোট চাপ। আচ্ছা মোল ভগ্নাংশ কি? আচ্ছা মোল ভগ্নাংশ হলো একটা রাসায়নিক বিক্রিয়ায় যে পদার্থগুলো অংশগ্রহণ করে তাদের কোনো একটি মোল সংখ্যাকে মোট মোল সংখ্যা দ্বারা ভাগ করলে যা পাওয়া যায় সেটি হলো মোল ভগ্নাংশ। কি বোঝা গেছে? আচ্ছা মোল ভগ্নাংশ হলো একটা রাসায়নিক বিক্রিয়ায় যে যতগুলো পদার্থ অংশগ্রহণ করে তাদের যে কোনো একটি মোল সংখ্যাকে ওই মিশ্রণের মোট মোল সংখ্যা দিয়ে ভাগ করলে যা পাওয়া যায় সেটি হলো মোল ভগ্নাংশ। আচ্ছা এখানে লক্ষ্য করো যে এই যে নাইট্রোজেন ডাইঅক্সাইড এর জন্য আমরা মোল ভগ্নাংশ যদি লক্ষ্য করি, দেখো সাম্যাবস্থায় কয় মোল আছে? 2 আলফা। তাহলে লিখলাম 2 আলফা, আর এদের মোট মোল সংখ্যা ওই মিশ্রণের মোট মোল সংখ্যা আছে 1 প্লাস আলফা মোল, 1 প্লাস আলফা, অর্থাৎ মোল ভগ্নাংশ সমান এই উপাদানের মোল সংখ্যা ভাগ হলো ওই মিশ্রণের মোট মোল সংখ্যা। তো এখানে এইটুক আছে হলো 2 আলফা আছে নাইট্রোজেন ডাইঅক্সাইড, আর উপাদান টোটাল উপাদান আছে 1 প্লাস আলফা গুণন মোট চাপ পি। আমরা ধরে নিয়েছিলাম এই মনে করি এই বিক্রিয়াটি মোট পি চাপে সংঘটিত হয়, তাহলে পি। আচ্ছা এরপরে দেখো যে ঠিক একইভাবে আমরা এটার মোল ভগ্নাংশ বের করে নিব। N2O4 এর আংশিক চাপ। আচ্ছা এটা একটু আমরা আংশিক চাপকে আসলে পি NO2 P N2 অপরভাবে প্রকাশ করলাম। তো এটা দেখো তাহলে উৎপাদটার জন্য আমরা এই উৎপাদ বিক্রিয়কটার জন্য মোল ভগ্নাংশ পাবো 1 মাইনাস আলফা 1 প্লাস আলফা ইনটু পি, তাই কিনা? আচ্ছা এখন হলো এই যে আংশিক চাপের মান যদি আমরা 1 নম্বর সমীকরণে বসাই তাহলে এখান থেকে আমরা মোল ভগ্নাংশ এই কেপির মান আমরা নির্ণয় করতে পারবো। আচ্ছা এখানে দেখো আচ্ছা যাই হোক, আচ্ছা তোমরা দেখতেছো। আচ্ছা এখানে লক্ষ্য করো যে এখানে যদি আমরা এই মানগুলো বসাই তাহলে এখানে দেখো কেপি সমান আমরা এই মানটা যদি এখানে যদি বসাই, দেখো তো এখানে আমরা এটা পর্যন্ত পাচ্ছি কি 2 আলফা 1 প্লাস আলফা ইনটু পি 1 মাইনাস আলফা। আচ্ছা এটার উপর স্কয়ার হবে না? দেখো তো ডিয়ার এখানে স্কয়ার আছে, এর উপর হবে স্কয়ার 1 মাইনাস আলফা 1 প্লাস আলফা ইনটু পি। আচ্ছা এখন দেখো এখান থেকে যদি আমরা একটু এটাকে কাটাকাটি করি, মিনিমাইজ করি, তাহলে এখান থেকে আমরা পাবো 4 আলফা স্কয়ার 1 মাইনাস আলফা ইনটু 1 প্লাস আলফা ইনটু পি। এটা দেখো এখান থেকে যে আসলে আমরা এখানে যদি স্কয়ার করি তারপর যদি কাটাকাটি করি এইভাবে আসবে, আর এটা সমান আমরা লিখতে পারবো। দেখো এটা যদি a প্লাস b হোল স্কয়ার a প্লাস b ইনটু মাইনাস b যদি সূত্র বসাই তাহলে কি হবে 4 আলফা স্কয়ার 1 মাইনাস আলফা স্কয়ার ইনটু পি। এটি হলো এই বিক্রিয়ার জন্য কেপি এর রাশিমালা। এটি হচ্ছে
এই বিক্রিয়াটির জন্য কেপি এর রাশিমালা। ওকে, তাহলে বুঝতে পারছো কিনা? আচ্ছা, এখন দেখো যে এই বিক্রিয়ার জন্য আমরা কেপি এর রাশিমালা নির্ণয় করলাম, ঠিক একইভাবে এই বিক্রিয়াগুলোর জন্য কেসি এর রাশিমালা নির্ণয় করা যায়। কেসি, আচ্ছা আমি একটু তাহলে এই বিক্রিয়াটাতে যদি কেসি এর রাশিমালা দেখাই, হ্যাঁ, তো কেসি এর রাশিমালাটা কিভাবে নির্ণয় করব আমি এখানে জাস্ট লেখাই আছে, আমি এখান থেকে একটু বোঝানোর চেষ্টা করব। তো এবার দেখো আমরা যদি একটু দেখি যে কেসি এর রাশিমালা, এটা কেসি এর রাশিমালাটা কি হবে। আচ্ছা, তো এই বিক্রিয়ার জন্য যখন কেসি এর রাশিমালা নির্ণয় করব, আচ্ছা তখন দেখো আসলে আমরা কেসি যখন হয় মোলার ঘনমাত্রায় সাম্যাঙ্ক, আর কেপিটা হচ্ছে আংশিক চাপে সাম্যাঙ্ক। এখানে যখন কেসি রাশিমালা বলবো তখন হবে উৎপাদ সমূহের ঘনমাত্রার গুণফল আর হলো বিক্রিয়ক সমূহের ঘনমাত্রার গুণফল। আচ্ছা, এখানে দেখো যদি ঘনমাত্রা বলি, এই যে নাইট্রোজেন CnO2, এখানে দেখো তো এটার স্কয়ার হবে, আর এটার ঘনমাত্রা Cn2 উপর হবে, তাই কিনা? আচ্ছা, এটা তাহলে ঠিক আগের মতোই আমরা এটা একই রকম ভাবে চিন্তা করব যে যদি এই ঘনমাত্রাগুলো আমাদের জানা না থাকে, আমরা ওই বিক্রিয়ার বিয়োজন মাত্রা থেকে আমরা এই কেসি মানটা নির্ণয় করতে পারবো। আচ্ছা, এখন লক্ষ্য করো যে মনে করি এটা আলফা মোল বিয়োজিত হয়, তাহলে প্রাথমিক অবস্থায় এটার 1 মোল উপস্থিত থাকে, উৎপাদ 0 মোল, সাম্যাবস্থায় এটা অবশিষ্ট থাকে 1 মাইনাস আলফা মোল, এটা 2 আলফা মোল উৎপন্ন হয়। আচ্ছা, এখন আর এগুলো নাই আমাদের। এখন দেখো আমরা পরের দিকে আসি। এখন হচ্ছে যে তাহলে এখন আমরা যেটা করবো যে মনে করি এই সমগ্র পাত্রটা ভি, মানে এই সমগ্র বিক্রিয়াটা ভি আয়তনের পাত্রে সংগঠিত হয়। মনে করি দেখো যে মনে করি সমগ্র বিক্রিয়াটি ভি আয়তনের পাত্রে সংগঠিত হয়, ভি লিটার। মনে করি এই বিক্রিয়াটি ভি লিটার পাত্রে সংগঠিত হয়, তাহলে দেখো যে আমরা জানি মোল সংখ্যাকে আয়তন দ্বারা ভাগ করলে আমরা ঘনমাত্রা পেয়ে থাকি। তাহলে এক্ষেত্রে দেখো বিক্রিয়ক এবং উৎপাদের সাম্যাবস্থায় মোল ঘনমাত্রাগুলোকে আমরা মোল সংখ্যাগুলোকে কিভাবে ঘনমাত্রায় কনভার্ট করবো। এখানে দেখো যে এখানে এটা হবে যে এই যে এটা লক্ষ্য করো, মনে করো উৎপাদের ক্ষেত্রে NO2 এর ঘনমাত্রা CnO2 এটা সমান আমরা বলবো, দেখো এখানে 2 আলফা ভাগ ভি, দেখো তো এখানে এই যে এই ঘনমাত্রাটাকে এই মোল সংখ্যাটাকে যদি আমরা মোট আয়তন দ্বারা ভাগ করি তাহলে তার আমরা ঘনমাত্রা পেয়ে যাব। আচ্ছা, তারপর দেখো এখানে N2O4 এর ঘনমাত্রা Cn2O4 সমান আমরা পাচ্ছি 2, এখানে দেখো 1 মাইনাস আলফা বাই ভি। এখন যদি এটা 1 নম্বর সমীকরণে বসাই, তাহলে 1 নম্বর সমীকরণে এটি বসালে দেখো কেসি সমান এটা হবে 2 আলফা বাই ভি স্কয়ার 1 মাইনাস আলফা বাই ভি, এটি হবে। আর দেখো তো এখান থেকে কি আসবে 4 আলফা স্কয়ার 1 মাইনাস আলফা ইনটু 1 বাই এটি হলো এই বিক্রিয়ার জন্য কেসি এর রাশিমালা। এটি হলো এই বিক্রিয়ার জন্য কেসি এর রাশিমালা। তো আমরা এইভাবে যে কোনো বিক্রিয়াগুলোর জন্য কেসি রাশিমালা নির্ণয় করতে পারি। তো আসলে আজকের মতো সময় শেষের দিকে আমি এখানে একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় তোমাদেরকে জানাতে চাই। তো একটা দেখো, আচ্ছা বোঝা গেছে কিনা? আচ্ছা, এবার আরেকটা জিনিস আমি তোমাদের একটা জিনিস অল্প সময় আরেকটা একটা জিনিস বোঝাবো এখানে, সেটা হলো বিক্রিয়ার কোষেন্ট কি? বিক্রিয়া কোষেন্ট দেখো বিক্রিয়া কোষেন্ট
এই জিনিসটা সঞ্জিত কুমার গুরু স্যারের বইয়ে দেখলে পাবা, অথবা হাজারিল হক স্যারের বইয়ে দেখতে পাবা যে বিক্রিয়ার কোশেন্ট বলা আছে। তো এই বিক্রিয়ার কোশেন্ট কি? আসলে বিক্রিয়ার কোশেন্ট এটাকে কিউসি দ্বারা প্রকাশ করা হয়। এই কিউসি হলো যে একটা রাসায়নিক বিক্রিয়ার যে কোনো মুহূর্তে, এনি টাইম, যে কোনো মুহূর্তে ওর হলো উৎপাদের ঘনমাত্রা, যে কোনো মুহূর্তে উৎপাদের ঘনমাত্রা এবং হলো বিক্রিয়কের ঘনমাত্রার অনুপাতকে একটা রাসায়নিক বিক্রিয়ার কোশেন্ট বা বিক্রিয়ার অনুপাত বলা হয়। ওকে, দেখো যে একটা বিক্রিয়ার কোশেন্ট হলো যে কোনো মুহূর্তে, বিশেষ মুহূর্তে, এনি টাইম, রাসায়নিক বিক্রিয়া যে কোনো মুহূর্তে এই তার হলো উৎপাদের ঘনমাত্রা ভাগ হলো বিক্রিয়কের ঘনমাত্রা, এদের অনুপাতটাই হলো রাসায়নিক বিক্রিয়ার কোশেন্ট। এই পি দ্বারা আমরা বিক্রিয়কের ঘনমাত্রা, উৎপাদের পিতে প্রোডাক্ট উৎপাদ, আর দ্বারা আমরা বুঝাবো রিঅ্যাক্টেন্ট বিক্রিয়কের ঘনমাত্রা। আচ্ছা, এখন হচ্ছে একটা রাসায়নিক বিক্রিয়ার এই বিক্রিয়ার কোশেন্ট বা বিক্রিয়ার অনুপাত কিউসি, এটা থেকে আমরা একটা রাসায়নিক বিক্রিয়া সাম্যাবস্থায় অর্জিত, সাম্যাবস্থায় আছে না বিক্রিয়াটা সম্মুখ দিকেও হচ্ছে না পশ্চাৎ দিকে হচ্ছে, এটা আমরা জানতে পারি। আচ্ছা, যদি কোনো রাসায়নিক বিক্রিয়া এইটার সঙ্গে, সেটা আমরা জানতে পারি এই কিউসি এবং কেসি, আমরা যে আংশিক চাপের সম্পর্ক, এদের দুটোর মান থেকে আমরা এই বিষয়গুলো জানতে পারি। যদি কোনো বিক্রিয়া, ধরো এক নম্বর কেস, যদি কোনো বিক্রিয়ার কিউসি, বিক্রিয়ার কোশেন্ট মোলার ঘনমাত্রার সম্পর্ক কেসি এর সমান হয়, যদি কোনো বিক্রিয়ার রিঅ্যাকশন কোটে এই কোশেন্ট, বিক্রিয়া কোশেন্ট যদি কেসি মোলার ঘনমাত্রার সম্পর্কের সমান হয়, তাহলে উভমুখী বিক্রিয়াটা সাম্যাবস্থায় আছে বুঝাবে। তাহলে বলবো যে মুখী বিক্রিয়াটি সাম্যাবস্থায় আছে। আচ্ছা, এখন হলো এই রিঅ্যাকশন কোশেন্টের মান কেসির চেয়ে বড় অথবা ছোট হতে পারে। যদি কোনো রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে এই কিউসি অর্থাৎ রিঅ্যাকশন কোশেন্টে কেসির মানটা যদি বড় হয়, ওকে, যে বিক্রিয়ার অনুপাত হচ্ছে কেসির মানটা আংশিক চাপের মোলার ঘনমাত্রার সম্পর্কের মানটা বেশি হয়, তাহলে বুঝতে হবে যে এই উভমুখী বিক্রিয়াটি বাম দিক থেকে ডান দিকে অগ্রসর হচ্ছে। তাহলে আমরা বুঝবো যে উভমুখী বিক্রিয়াটি বাম থেকে ডানে যাচ্ছে। আচ্ছা, দেখো যে এই যে কিউসি এর মান ছোট হওয়া মানে উৎপাদের মান যদি কম হয় আর বিক্রিয়কের মানটা যদি বড় হয়, তাহলে এই কিউসি এর মানটা কেসির চেয়ে ছোট হবে। তো সেক্ষেত্রে বুঝবো যে বিক্রিয়াটা উভমুখী বিক্রিয়াটি বাম থেকে ডানে যাচ্ছে। ওকে, আরেকটা বিষয়, যদি এরকম হয় কিউসি গ্রেটার দেন কেসি, যদি এই রিঅ্যাকশন কোশেন্টের মান অর্থাৎ উৎপাদের মান বিক্রিয়কের চেয়ে যদি বেশি হয়, অর্থাৎ কিউসি গ্রেটার দেন কেসি হয়, তাহলে এই উভমুখী বিক্রিয়াটি পশ্চাৎ দিকে আসবে, ডান দিক থেকে বাম দিকে যাবে, ডান থেকে বামে যাচ্ছে। ওকে, আচ্ছা, ধন্যবাদ। তা আরেকটা বিষয়, গত দিন তোমাদের কেউ একজন কমেন্টে জানাইছিলাম যে স্যার একটা উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে মুক্ত শক্তির পরিবর্তন 0 হয় কেন? আচ্ছা, আমি একটু এই জিনিসটা তোমাদের দেখে আজকের মতো শেষ করবো, আসলে রমজান মাস। আচ্ছা, এটা বোঝা গেছে কিনা? আচ্ছা, দেখো যে উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে বা সাম্যাবস্থায়, রাসায়নিক সাম্যাবস্থায় মুক্ত শক্তির পরিবর্তন 0 হয় কেন? ডেল জি সমান 0। একটা রাসায়নিক সাম্যাবস্থায় একটা বিক্রিয়ার মুক্ত শক্তির পরিবর্তন 0 হয় কেন? আচ্ছা, তো এই মুক্ত শক্তিটা কি এবং কেন হয় আমি এটা একটু অল্প সময়ে বোঝানোর চেষ্টা করবো। তোমরা একটু লক্ষ্য করো যে মুক্ত শক্তি যেটাকে বলা হয় গিভস ফ্রি এনার্জি। এই মুক্ত শক্তিটা হলো যে একটা রাসায়নিক বিক্রিয়ায় যে শক্তির প্রভাবে
একটি রাসায়নিক বিক্রিয়ক হলো বিক্রিয়া করে উৎপাদে পরিণত হয়, সেই শক্তিটি হলো মুক্ত শক্তি। অর্থাৎ একটা যে শক্তির প্রভাবে কোনো বিক্রিয়কগুলো বিক্রিয়া করে সেই শক্তিটি হচ্ছে মুক্ত শক্তি। এখন হচ্ছে যদি কোনো রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়কের মুক্ত শক্তির পরিমাণটা বেশি হয় তাহলে বিক্রিয়াটা সম্মুখবর্তী হবে, অর্থাৎ সামনের দিকে অগ্রসর হতে থাকবে, ডান দিকে যাবে। আর যদি উৎপাদের মুক্ত শক্তির পরিমাণ বেশি হয়, বিক্রিয়কের মুক্ত শক্তির পরিমাণ কম হয়, তো সেই অবস্থায় এই রাসায়নিক বিক্রিয়াটা পশ্চাৎবর্তী হবে। আরেকটা হচ্ছে যখন এই রাসায়নিক বিক্রিয়াটা সাম্যাবস্থায় থাকবে তখন হচ্ছে যে বিক্রিয়াটা উভয় দিকে চলবে, সেই অবস্থায় মুক্ত শক্তির মানটা বা মুক্ত শক্তির পরিবর্তনটা শূন্য হবে। বোঝা গেছে? অর্থাৎ একটা রাসায়নিক বিক্রিয়ায় মুক্ত শক্তির পরিবর্তন যখন 0 তখন এই বিক্রিয়াটা সাম্যাবস্থায় বিরাজ করবে। আচ্ছা, এই মুক্ত শক্তিটাকে আমরা কিভাবে নির্ণয় করবো? তাই মুক্ত শক্তির জি সমান মাইনাস আর টি লগ কে, এই সূত্র ব্যবহার করে আমরা মুক্ত শক্তি নির্ণয় করতে পারি। ওকে, আরেকটা হচ্ছে যে মুক্ত শক্তিটা আসলে কি? মুক্ত শক্তিটা হচ্ছে যে কোনো একটা সিস্টেমের এনথালপি থেকে এনট্রপি বিয়োগ করলে যা পাওয়া যায় সেটি হলো মুক্ত শক্তি। আচ্ছা, একটু লক্ষ্য করো যে জি সমান এইচ মাইনাস টিএস। আচ্ছা, এটা হচ্ছে যে কোনো এই যে টিএস দ্বারা এটা হচ্ছে যে এনট্রপি, কোনো একটা সিস্টেম কতটা বিশৃঙ্খল সেই অবস্থাটাকে এনট্রপি বলা হয়। তো এই এনট্রপিটা এনথালপি থেকে, ওই রাসায়নিক বিক্রিয়ার এনথালপি থেকে বিয়োগ করলে আমরা মুক্ত শক্তি পেয়ে থাকি। আচ্ছা, এই হলো আমাদের আজকের লেকচার। তো ধন্যবাদ তোমাদেরকে। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। সবাই ভালো থাকো।